আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর পরের যে অংশটুকু পর্যায়বৃত্ত ধর্ম। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে এটা কিভাবে মনে রাখা যায় গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক। ওইগুলো যদি মনে থাকে তাহলে কিন্তু আমরা এখন এই পর্যায়বৃত্ত ধর্মটা ব্যাখ্যা করতে পারবো। তাহলে পর্যায়বৃত্ত ধর্মটা কি? কোনো কিছু পর্যায়ক্রমে যদি আবৃত্ত হয়, মানে পর্যায়ক্রমে যদি আবার পুনরাবৃত্তি হয়, তখন সেটাকে বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম। যেমন যদি আমি বলি 1 2 3 4 5, আবার যদি সেটা আবার শুরু করি যে 7 8 9 10, আবার যদি 1 2 3 4 5 এইরকম হয়, অর্থাৎ কোনো কিছু যদি পর্যায়ক্রমে আবৃত্ত হয় তখন সেটাকে বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম। যেমন কয়েকটা জিনিসের পর্যায়বৃত্ত ধর্ম এই 9 10 রসায়নে আলোচনা করা হয়েছে। তার মধ্যে আছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তারপরে আছে পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এইগুলোর সংজ্ঞা এবং এইগুলোর কিভাবে পর্যায়বৃত্ত ধর্ম কিনা সেটা আমরা যাচাই করে দেখব। তাহলে প্রথমেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে ধাতব ধর্ম। ধাতু জিনিসটা কি? পুরাতন সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল চকচকে, তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী তাকে বলা হয় ধাতু। যেমন সোনা একটা ধাতু, রূপা একটা ধাতু। সোনার প্রতীক কি? সোনা হচ্ছে AU বা গোল্ড, তারপর রূপা হলো সিলভার, তারপরে তামাকি, কপার, এরকম এইগুলো হচ্ছে ধাতু। এছাড়াও সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এইগুলো হচ্ছে ধাতু। এখন এই ধাতু পুরাতন সংজ্ঞা অনুযায়ী, কিন্তু আধুনিক সংজ্ঞা অনুযায়ী ধাতু কোনগুলো? যে সকল মৌল শেষ কক্ষপথে একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে এবং এই মৌলগুলো এই ইলেকট্রনগুলো দান করতে পারে, তখন সেটাকে বলা হয় কি? ধাতু। যেমন সোডিয়াম, এই সোডিয়ামের 11, এর শেষ কক্ষপথে আছে কয়টা? 2 8 1, শেষ কক্ষপথে একটা আছে। তাহলে সেই একটা বললো সে দান করতে পারে। এই সোডিয়াম কি করতে পারে? একটা ইলেকট্রন দান করে সোডিয়াম আয়নে পরিণত হতে পারে, মানে একটা ইলেকট্রন দান করতে পারে, এই কারণে এটাকে বলা হয় একটা ধাতু। ঠিক একইভাবে ম্যাগনেসিয়াম 12, এটাও যদি ইলেকট্রন বিন্যাস করি 2 আর 2, এর শেষ কক্ষপথে দুইটা আছে। বা অ্যালুমিনিয়াম 13, এর শেষ কক্ষপথে 2 আর 3, তিনটা আছে। তাহলে যদি কোনো মৌলের শেষ কক্ষপথে আমরা দেখি যে একটা, দুইটা অথবা তিনটা ইলেকট্রন থাকে এবং এই ইলেকট্রনগুলো দান করতে পারে, তখন সেটাকে বলা হয় ধাতু। আর এই ধাতু একটা পর্যায়বৃত্ত ধর্ম, সেটা আমি এখন যে কোনো একটা পর্যায় থেকে প্রমাণ করে দেখাই। যেমন যদি একটা পর্যায় আমরা বিবেচনা করি যে হাইড্রোজেন, লিথিয়াম অর্থাৎ 2 নম্বর পর্যায় যদি আমরা নেই, 2 নম্বর পর্যায়, তাহলে 2 নম্বর পর্যায়ে আছে কি? লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। এই হলো 2 নম্বর পর্যায়। এই 2 নম্বর পর্যায়ের প্রথম মৌলটাকে বলা হয় লিথিয়াম, এটা ধাতু। এবং কোন ধাতু? ক্ষার ধাতু। বেরিলিয়াম মৃৎ ক্ষার ধাতু। বোরন এটা একটা অপধাতু, আর এই সবগুলো হচ্ছে একটা অধাতু। তাহলে আমরা দেখলাম যে ধাতব ধর্ম ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এইগুলো সব, এইটা হলো সবচাইতে সক্রিয় ধাতু, তারপরে কিছুটা মৃৎ ক্ষার ধাতু হলো, তারপরে অপধাতু, তারপরে হচ্ছে অধাতু। তাহলে প্রথমে ছিল ক্ষার ধাতু, তারপর এটা হলো মৃৎ ক্ষার ধাতু, তারপর এটা হলো অপধাতু, আর এই সবগুলো হচ্ছে অধাতু। তাহলে ধাতুর ধর্ম হ্রাস পেল। তাহলে প্রথমে ছিল ক্ষার ধাতু, তারপর হচ্ছে মৃৎ ক্ষার ধাতু, তারপর অপধাতু, তারপর অধাতু। তাহলে ধাতব ধর্ম ধীরে ধীরে বাম থেকে যতই ডানের দিকে যাচ্ছে ধাতব ধর্ম তত হ্রাস পাচ্ছে। ঠিক একইভাবে ডান থেকে যদি বাম দিকে যায় তাহলে ধাতব ধর্ম আরো বৃদ্ধি পাবে, কারণ অধাতু, তারপরে অপধাতু, তারপর মৃৎ ক্ষার ধাতু, তারপর ক্ষার ধাতু। তাহলে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় আর অধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে পর্যায়ক্রমে আবৃত হচ্ছে, তাহলে এটাকে একটা বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম। তার মানে ধাতব ধর্ম একটা পর্যায়বৃত্ত ধর্ম প্রমাণিত হলো। এইবার আমরা যদি অধাতব ধর্ম নিয়ে কথা বলি, একইভাবে অধাতব ধর্ম, প্রথম প্রশ্নই হচ্ছে
অধাতু কাকে বলে? অধাতু পুরাতন সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল সাধারণত অনুজ্জ্বল, তাপ এবং বিদ্যুৎ অপরিবাহী তাকে বলা হয় কি? অধাতু। আর আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করতে পারে, 1, 2 বা 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাকে বলা হয় কি? অধাতু। এখন অধাতুগুলো এটা পর্যায়বৃত্ত ধর্ম কি না, যদি আমরা আর একটা পর্যায় নেই, লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এই 3 নম্বর পর্যায় যদি নেই, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, 3 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, এই 3 নম্বর পর্যায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমে সোডিয়াম আছে, এটা একটা ক্ষার ধাতু, তারপর এটা ম্যাগনেসিয়াম মৃৎক্ষার ধাতু, অ্যালুমিনিয়াম এটাও ধাতু, সিলিকন অপধাতু, আর এইগুলো হচ্ছে অধাতু। তাহলে প্রথমে ছিল ধাতু, প্রথমে সক্রিয় ধাতু বা ক্ষার ধাতু, তারপর এটা হলো মৃৎক্ষার ধাতু, তারপর এটা হচ্ছে সাধারণভাবে এটাকে ধাতু বলা হয়, এটা হচ্ছে অপধাতু, আর এই কয়টা হচ্ছে অধাতু। তাহলে আমরা বাম থেকে ডানে গেলে দেখতে পাচ্ছি যে অধাতুর ধর্মটা আরো বৃদ্ধি পাচ্ছে। তাহলে ধাতুর ক্ষেত্রে ছিল অধাতব ধর্ম হ্রাস পেত, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি অধাতব ধর্মটা আরো বৃদ্ধি পাচ্ছে। প্রথমে ক্ষার, তারপর মৃৎক্ষার, তারপর ধাতু, অপধাতু, অধাতু। তাহলে বাম থেকে ডাইনে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, আর ডাইন থেকে বামে গেলে অধাতব ধর্ম আরো হ্রাস পায়। ঠিক আছে, এই হলে তাহলে বলা যায় যে অধাতব ধর্ম একটা পর্যায়বৃত্ত ধর্ম। এরপরে আমরা আসলাম পরমাণুর আকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকস, এইটা বুঝলেই আমরা পরের গুলি আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি বুঝতে পারবো। তাহলে এখন যে বিষয় সেটা হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম। পরমাণুর আকার বলতে, যদি আমি এখানে একটা পর্যায় লিখি, যেমন লিথিয়াম, এইটার আকার কতটুকু হয়? লিথিয়াম প্রথম কক্ষপথে থাকে হলো 2টা, আর পরের কক্ষপথে থাকে হচ্ছে 1টা। তাহলে লিথিয়ামের আকার এরকম। এরপর যদি আমরা বেরিলিয়ামে যাই, লিথিয়ামের পরে বেরিলিয়ামের ক্ষেত্রেও দেখবো যে প্রথম কক্ষপথে 2টা, তারপরে কক্ষপথে আছে হচ্ছে বেরিলিয়াম 2, তারপরে হচ্ছে 2টা। তাহলে প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 1টা আছে, আর এখানে প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 2টা। তাহলে লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের 1টা ইলেকট্রন বেশি। তাহলে যে কোনো পর্যায়ের লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে হবে বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, এগুলো যদি লিখি, তাহলে তারপরে হচ্ছে কি বোরন, তারপরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপরে হলো নিয়ন। তাহলে এইখানে লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের 1 ইলেকট্রন বেশি, বোরনের আরেকটা বেশি, কার্বনের আরেকটা বেশি। তাহলে এই দিক দিয়ে একটা করে ইলেকট্রন যুক্ত হচ্ছে। তাহলে যে কোনো পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে মনে হচ্ছে আসলে আকার বাড়বে, কিন্তু আসলে বাড়ে না, আকার আরো কি হয়, কমে। কেন? কারণ ভিতরে থাকে প্রোটন, নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন, আর বাইরে থাকে ইলেকট্রন। এই প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে যত আকর্ষণ বাড়বে তত হচ্ছে এদের আকার আরো কম হবে। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা বাড়তেছে, তাহলে এখানে আকার আরো চাপ দিচ্ছে বেশি, আর কমে যাচ্ছে। যেমন আমরা যদি মনে করি একটা প্লাস্টিকের বোতল, এটাকে যত চাপ দেওয়া যাবে তত কি হবে, তত এদের আকার আরো কমে যাবে। ঠিক একইভাবে এদের যত প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বাড়বে তত এদের আরো একই কক্ষপথে থাকলে এদের আকার আরো ছোট হবে। যেহেতু একই কক্ষপথে আছে, এটাও প্রথম দ্বিতীয় কক্ষপথ, এটাও দ্বিতীয়, সবই দ্বিতীয় কক্ষপথে আছে, এই কারণে এদের আকার আরো কি হবে, এদের আকার আরো হ্রাস পাবে। অর্থাৎ যে কোনো পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে আকার আরো কি হয়, হ্রাস পায়। তাহলে এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম। আর গ্রুপের ক্ষেত্রে কি হয়? গ্রুপের ক্ষেত্রে লিথিয়াম, তার আগে ছিল হাইড্রোজেন, তারপরে হলো লিথিয়ামের পরে সোডিয়ামের যদি দেখি, প্রথম কক্ষপথে 2টা, তারপরে কক্ষপথে হচ্ছে 8টা থাকতে পারে, 8। তাহলে 2 আর 8 হচ্ছে
10 আরো একটা লাগবে, তাহলে এইটা যদি আমরা দেই তাহলে একটা হয়। তার মানে প্রথমটার চেয়ে দ্বিতীয়টার আকার বেশি, দ্বিতীয়টার চেয়ে তৃতীয়টার আকার আরো বেশি, কারণ স্তর একটা করে বাড়তেছে। এখানে স্তর ছিল হলো দুইটার, এখানে হয়ে গেল তিনটে, পরেরটা হবে চারটে, তারপরেরটা হবে পাঁচটা। তার মানে কি হচ্ছে, এখানে আকার আরো বাড়তেছে। তার আমরা বলতে পারি যে কোনো গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, আর যে কোনো পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে আকার আরো কমে। তো এখন প্রশ্ন হলো, এখানেও তো ইলেকট্রন আর প্রোটন বাড়তেছে, তাহলে কেন এখানে আকার কম হলো না? এর কারণ হচ্ছে এখানেও কম হয় কিন্তু স্তর একটা করে বেড়ে যায়, মানে কক্ষপথ সংখ্যায় একটা করে বেড়ে যায়, এই কারণে এদের আকারও অনেক বেড়ে যায়, মানে যতটুকু কমে তার চেয়ে বেশি আরো বেড়ে যায়, এই কারণে এদের আকারও বড় হয়। তাহলে আমরা বলতে পারি যে কোনো পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে আকার আরো কমে, কারণ কি প্রোটন আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা বাড়ে, ফলে এদের মধ্যে আকর্ষণ বেশি হয়, ফলে আকার আরো কমে যায়। ঠিক আছে, যদি ডান থেকে বামে যায় তাহলে আকার আরো কি হবে, বাড়বে। যদি এইটার চাইতে আমরা যত পরে দেখবো তত সেটার আকার আরো কি হবে, কমবে। যেমন কার্বন আর নিয়নের মধ্যে কোনটার আকার ছোট? যেটা পরে আছে নিয়ন, কারণ যেটা পরে থাকবে এটার প্রোটন আর নিউটনের আকর্ষণ তত বেশি হবে, ফলে এটার আকার আরো ছোট হবে। ঠিক আছে, কিন্তু গ্রুপের ক্ষেত্রে কিন্তু তা না, গ্রুপের ক্ষেত্রে যত নিচের দিকে যাওয়া যাবে তত আকার আরো বাড়বে, আর উপর থেকে নিচের দিকে গেলে আকার আরো কমবে। ঠিক আছে, তাহলে কথা ক্লিয়ার। এবার আমরা পরমাণুর আকার যদি বুঝে থাকি, তাহলে আমরা আরো কয়েকটা বিষয় খুব সহজেই বুঝবো। এর মধ্যে অন্যতম হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি জিনিসটা কি? যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুতে এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় কি, আয়নীকরণ শক্তি। সোজা কথা, এখানে তিনবার এক মোল আছে, আর এক মোল পরমাণু থেকে যদি এক মোল ইলেকট্রন অপসারণ করা যায় তাহলে এক মোল ধনাত্মক আয়নে পরিণত হবে, কারণ ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়নে পরিণত হয়, ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়নে পরিণত। তো এইখানে যেহেতু এক মোল ইলেকট্রন ত্যাগ করবে তাহলে এটা ধনাত্মক আয়নে পরিণত হবে। তাহলে সংখ্যাটা কি, গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। এখন প্রশ্ন হলে আয়নীকরণ শক্তিটা কি পর্যায়বৃত্ত ধর্ম কি না? তাহলে আমরা জানি যে যে কোনো পর্যায়ের, একটু আগে শিখলাম যে বাম থেকে ডাইনে গেলে আকার হলো কমে, আর যে কোনো গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। এই ক্ষেত্রে একদমই সোজা, যার আকার ছোট তারই আয়নীকরণ শক্তি বেশি, যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি, আবার যার আকার বড় তার আয়নীকরণ শক্তি কম। যেমন আমি যদি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন লিখি, তাহলে এখান থেকে আকার সবচেয়ে বড় এটার, আর আকার সবচেয়ে ছোট কার, নিয়নের। তাহলে এখন যদি বলি লিথিয়াম আর নিয়নের মধ্যে কার আকার ছোট, নিয়নের, এইটারই আবার আয়নীকরণ শক্তি বেশি। ঠিক আছে, আবার যদি বলি বোরন আর কার্বনের মধ্যে কার আকার ছোট, এটা পরে আছে নাইট্রোজেন, আর এই নাইট্রোজেনের আকার ছোট মানে এটার আয়নীকরণ শক্তি বেশি। ঠিক আছে, তাহলে বিষয়টা খুবই সহজ, যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি। তাহলে এইভাবে আমরা যে কোনো গ্রুপের এবং যে কোনো পর্যায়ের, যদি আমরা গ্রুপের ক্ষেত্রে খেয়াল করি, লিথিয়ামের পরে কি আছে, হাইলিনা, কে, রুবি, সেসে, ফেলেসে। তাহলে এখানে আমরা এই ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, হাইলিনা, কি, রুবি, সেসে, ফেলেসে, এই ছন্দের মাধ্যমে আমরা এটা মনে রাখতে পারি। প্রথমে আছে কি, হাইড্রোজেন, আর শেষে আছে ফ্রান্সিয়াম। তাহলে যেটা শেষে আছে ওইটার আকার কি হবে, বড় হবে, উপর থেকে নিচে গেলে বাড়ে, আকার বাড়ে। তাহলে এটার আকার সবচাইতে বেশি আর এটার আকার সবচাইতে কম। তাহলে এই দুইটার মধ্যে আকার ছোট কার, হাইড্রোজেনের, তাহলে এর আয়নীকরণ শক্তি বেশি। আবার যদি আমি এই পটাশিয়াম আর সিজিয়ামের মধ্যে নেই, এর মধ্যে আকার ছোট কার, এটার আকার বড় আর এটার আকার ছোট, তাহলে পটাশিয়ামের আকারই ছোট, তাহলে এইটারই আয়নীকরণ শক্তি বেশি। ঠিক একইভাবে আরো দুইটা যে আছে, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, আর আরেকটা আছে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা।
এই দুইটার ব্যাপারও কিন্তু একই রকম। অর্থাৎ এই আয়নীকরণ শুধুমাত্র সংজ্ঞাটা একটু মনে রাখতে হবে যে ইলেকট্রন শক্তি কি গ্যাসীয় অবস্থায় কোনো মোলের 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। তাহলে এইখানে কিন্তু ইলেকট্রন প্রবেশ করাতে হচ্ছে, আর প্রবেশ করালে তো ঋণাত্মক আয়নে গ্রহণ করবে, তার মানে ঋণাত্মক আয়নে পরিণত হবে। আর তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি, দুটো পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন একটা নিজের দিকে ইলেকট্রন আকর্ষণ করে। এই যে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা, এটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি সবগুলোই কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম। সবগুলোই কি পর্যায়বৃত্ত ধর্ম। কেন পর্যায়বৃত্ত ধর্ম? কারণ এরাও আমরা জানি আকার যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কি হয়, কমে, আর উপর থেকে নিচে গেলে আকার আরো বাড়ে। আর যার আকার ছোট তারই আয়নীকরণ শক্তি বেশি, তারই ইলেকট্রন শক্তিও বেশি, তারই তড়িৎ ঋণাত্মকতাও বেশি। ঠিক আছে, তাহলে আমরা খালি জাস্ট বুঝতে চেষ্টা করবো যে কার আকার ছোট। তাহলে এইখানে যদি বোরন আর কার্বন এই দুটোর মধ্যে আমরা বোরন আর নাইট্রোজেনের মধ্যে আমরা জানি নাইট্রোজেনের আকার কি ছোট, তাহলে এই নাইট্রোজেনেরই আয়নীকরণ শক্তি বেশি, কার চাইতে? বোরনের চাইতে। ঠিক আছে, এইভাবে আমরা ছোট থেকে বড় সাজাইতে পারি। ঠিক আছে, তাহলে ইলেকট্রন আসক্তি যদি আমি এই চিত্রের মধ্যেই বুঝাই যে এই বেরিলিয়াম আর অক্সিজেনের মধ্যে কার আকার ছোট? অক্সিজেনের। তাহলে যেহেতু এটা শেষে আছে তাহলে এটা অক্সিজেনের আকার ছোট, আর যার আকার ছোট তারই আয়নীকরণ শক্তিও বেশি, ইলেকট্রন আসক্তিও বেশি, তড়িৎ ঋণাত্মকতাও বেশি, কারণ এই দুইটা তিনটে একই রকম। ঠিক আছে, তাহলে এই অক্সিজেনেরই এগুলোও বেশি। ঠিক আছে, ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আসসালামু আলাইকুম। 5 minutes.